যে চারটি ইস্যুর উপর ভিত্তি করে দেশব্যাপী আমরা প্রচার আন্দোলন সংগঠিত করছি, আপনারা আমার আগের বক্তাদের কাছ থেকে সেই ইস্যুগুলো শুনেছেন। এই চারটি ইস্যুর মধ্যে তিনটি ইস্যু হল আমাদের রাজ্যের 40 লক্ষ অধিবাসী সহ এ দেশের 140 কোটি মানুষের দৈনন্দিন তাদের যে জীবন যন্ত্রণা, গত প্রায় 11 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের যে সরকার, তাদের বদান্যতায়, তাদের অপদার্থতায় এবং তাদের ষড়যন্ত্রে এই যন্ত্রণা দিনকে দিন আরো বাড়ছে, প্রসারিত হচ্ছে। আর চতুর্থ ইস্যু, আগামী 25শে নভেম্বর আমাদের ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন বসতে যাচ্ছে। পত্রপত্রিকায় এবং ভারতীয় জনতা পার্টি তথা আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের নানা আলোচনায় এটা আভাস পাওয়া যাচ্ছে। এই অধিবেশনেই একটু আগে শ্রদ্ধেয় কমরেড তপন চক্রবর্তী যে বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে শুনিয়েছেন, সেটা বিল হিসাবে, বিল আকারে সংসদে পেশ করা হবে। আমরা এ বিষয় নিয়ে গোটা দেশের মানুষের কাছে, এদেশের মানুষকে সচেতন করার জন্য এই ইস্যুগুলো বাছাই করে আমরা এই প্রচার আন্দোলন আমরা সংগঠিত করছি। এক দেশ এক নির্বাচন সম্পর্কে তপনদার পরে আমার ব্যাখ্যার প্রয়োজন নেই, কিন্তু একটা জিনিস এদেশের সচেতন সমস্ত নাগরিকে জানেন, ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এর আগে মোদী সরকার বলতেন মোদী সরকার, মোদী সরকার, বিজেপি সরকার, এখন কিন্তু মোদী সরকার না, এখন বিজেপিরও একা সরকার না, এখন এনডিএ সরকার। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যদি তাদের পায়া সরিয়ে এনে এই সরকার মুখ থুবড়ে পড়ে যাবে। এই সরকারের অর্থাৎ বর্তমান এনডিএ জোটের যত সংখ্যক সাংসদ আছেন 292 জন, এই 299 জনে মোটামুটি ভাবে শুধু বাজেট পাস হতে পারে, যেটাকে বলা হয় অর্থ বিল। একজনের সংখ্যাগরিষ্ঠতা হলেই বাজেট পাস হতে পারে। সংবিধান সংশোধন দূরে থাক, এই এক দেশ এক ভোটের মতো যেগুলো তারা এখন পায়তারা করছে, সংবিধান সংশোধন তো অনেক বড় জিনিস। এমনকি যে মোদী সরকার চাইলে গত 10 বছর যেভাবে কোথায় কোথায় কৃষকদের অধিকার কেড়ে নিয়েছে, শ্রমিকদের অধিকার কেড়ে নিয়েছে,
সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে কাশ্মীরের স্বায়ত্তশাসিত অধিকার কেড়ে নিয়েছে, একটা পূর্ণ রাজ্যকে দু টুকরো করে তাকে অবনমন ঘটিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ সেই ক্ষমতা আর নেই। তাহলে কেন বিলটা আনছে? এই বিল তো পাস হবে না। আগামী 5 বছরে এই বিল পাস হবার কোনো সুযোগ নেই। এই বিলকে বর্তমান এনডিএ জোটের নীতিশ কুমারের পার্টি এবং চন্দ্রবাবু নাইডুর পার্টি তারাও সমর্থন করে না। আনছে এই কারণেই ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছর ধরে যে কর্পোরেট লেহন নীতি চলছে, দেশের গরিব সাধারণ মানুষকে যেরকম ভাবে শোষণ করে বড় লোকের সম্পদের পাহাড়ের চূড়া তৈরি করা হচ্ছে, এবং আগামী দিন বিকশিত ভারতের নামে, অমৃতকালের নামে, সুশাসনের নামে ভারতবর্ষের এই স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতা সংগ্রামের পেছনে যারা ছুরি মেরেছিল, এই আরএসএস এবং আজকে তাদের বসঙ্গত এই ভারতীয় জনতা পার্টি, তারা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ফসল। বিগত 1000 বছরে এই ভারতবর্ষের সভ্যতার আন্দোলনের ফসল। ধর্ম নিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যার স্পিরিট, যার আত্মা আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে নিহিত হয়েছে, সেই সংবিধানকে তারা দুর্বল করতে চায়। সেই সংবিধানকে দুর্বল করে আদানি, আম্বানি এবং তাদের আরো কিছু পোষ্য যে সমস্ত একচেটিয়া পুঁজিপতি, তাদেরকে পুষ্ট করতে চায়। কাজেই মানুষের দৃষ্টিকে অন্যদিকে ধাবিত করতে হবে। মানুষকে সমস্ত বিভ্রান্তি, ভুল চিন্তার মধ্যে ঠেলে দিয়ে তাদের যে অকর্মণ্যতা, আজকে দেশের কৃষক ক্ষুব্ধ, শ্রমিক ক্ষুব্ধ, বেকার যুবকরা হতাশায় নিমজ্জিত, কিভাবে তাদেরকে আরো এরকম ভাবে বিচ্ছিন্ন করা যায়, সেই কারণে এক দেশ এক নির্বাচন, কদিন বাদে বলবে এক দেশ এক নির্বাচন, শুধু না, শুধু এক নেতা, আর সেই নেতা একমাত্র নরেন্দ্র মোদী। এই যে কথাটা বলা হচ্ছে, একসাথে পঞ্চায়েত, ভিলেজ কমিটি, মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভা হলে খরচ কমবে। হ্যাঁ, খরচ তো কিছু তো কমবেই, খরচ দিচ্ছি কিছু কমবে, কিন্তু সেই খরচ এটা কি অন্যভাবে মেটানো, অন্যভাবে সে খরচ করানোর কি সুযোগ নেই? এই যে এবার যে লোকসভা নির্বাচন গেল, ভারতীয় জনতা পার্টি একা যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, এপিডিআর নামে একটা এনজিও, একটা নিরপেক্ষ সংস্থা, তারা সমীক্ষা করেছে ভারতীয় জনতা পার্টি এবার
এই নির্বাচন করতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ করেছে, এই যে কদিন আগে আমেরিকাতে একটা ভোট হলো, আমেরিকা তো দুইটা পার্টি, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি, ডোনাল্ড ট্রাম্প আবার জিতে এসেছে। আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। এই আমেরিকাতে যত খরচপাতি হয় বিভিন্ন দলের এবং সরকারিভাবে, তারা সুষ্ঠুভাবে সে হিসাবটা প্রকাশ করে। ভারতবর্ষে এই বুর্জোয়া দলগুলো সে হিসাব দেয় না, কিন্তু এপিডিআর বলেছে আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে ধনী দেশে যত টাকা খরচ হয়েছে, বিজেপি তার চেয়ে দ্বিগুণ বেশি টাকা খরচ করেছে। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি যদি এই দেশের উন্নয়নের জন্য এত লালায়িত হন, এদের মন কাঁদে, ওই ইলেকটোরাল বন্ডের নামে যে হাজার হাজার কোটি টাকা, আরো নানাভাবে লক্ষ লক্ষ কোটি টাকা, কালো টাকা যেগুলো খরচ করেছে, আমরাও এই কুমারঘাটে, কৈলাসহরে, ধর্মনগরে, কাঞ্চনপুরে আমরা দেখি কিভাবে তারা পোস্টার ছড়ায়, কিভাবে এদের পতাকা তারা ছাপায়, কিভাবে খরচ করে। এগুলা কি ডিএম এর কাছে যে হিসাব দেওয়া হয় সেই হিসাবে উল্লেখ করা হয়? নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি যদি জনগণের প্রতি এতই দরদী হন, এতই সৎ হন, হিসাব প্রকাশ করুন। কাজে দেশের জনগণকে এইভাবে মূল দেশের সমস্যা থেকে তাদের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার যে এই অপচেষ্টা, আমরা তার বিরুদ্ধে সারা দেশের মানুষকে আমরা সজাগ, সতর্ক এবং শিক্ষিত করে তুলতে চাই। তার জন্য এই ইস্যু নিয়ে আমরা প্রচার করছি। এই বিল পাস হবে এই আতঙ্কে নয়, এই বিল পাস হবে না। এই বিল পাস করার কোনো ক্ষমতা নেই নরেন্দ্র মোদী সরকার, বর্তমান সরকার। কিন্তু বন্ধুরা, আমাদের দেশের সরকারের সামনে শুধু কি যে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভা, এডিসি আলাদা আলাদা নির্বাচন হয়, বেশি খরচপাতি হয়, সময় নষ্ট হয়, এটাই কি সমস্যা? আর সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। আমাদের দেশের সবচেয়ে নির্ভরযোগ্য যে অর্থনৈতিক সংস্থা, সবচেয়ে নির্ভরযোগ্য ভারতীয় অর্থনীতি, ভারতীয় সমাজকে যারা নানা দিক থেকে গবেষণা করে প্রকাশ করেন, যার তথ্যের উপর ভিত্তি করে রাষ্ট্রসংঘ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারত সম্পর্কে কথা বলেন, সেই সংস্থার নাম হলো সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সংক্ষেপে তার নাম হলো CMIE। তারা কি বলছে? তারা বলছে এই মুহূর্তে সারা পৃথিবীর 70 কোটি মানুষ যারা দরিদ্র সীমার নিচে বাস করেন, তার 40 কোটির বাস হলো এই ভারতবর্ষে। সারা পৃথিবীর অর্ধেকের বেশি দরিদ্র সীমার নিচে বসবাস করে অংশের মানুষ, তার বাসস্থান হলো এই ভারত। এই ভারত, আমাদের দেশের সরকার জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা না থাকলেও, তাদের অকর্মণ্যতার কারণে আমাদের অর্থনীতি, আজকে দেশ সমস্ত মানব উন্নয়ন তালিকাতে আমরা ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছে।
ক্ষুধা তালিকাতে আমরা সবার পেছনে, বেকারত্বে সবার পেছনে, দারিদ্র সীমার নিচে অংশে বসবাস করে অংশের সংখ্যায় আমরা সর্ববৃহৎ। কিন্তু এই অবস্থার মধ্যেও, দৈন্যতার মধ্যেও ভারত একটা দিক থেকে আমরা সবচেয়ে বেশি ধনী, সবচেয়ে বেশি সমৃদ্ধ। এতে সরকারের কোনো হাত নেই, সরকারের কোনো ভূমিকা নেই। সেটা হলো এই পৃথিবীর সবচেয়ে বেশি কম বয়সী জনসংখ্যার দেশ এই ভারত। আমাদের দেশের 140 কোটি যে জনসংখ্যা, বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ চীনকে আমরা ছাপিয়ে গেছি গত বছর। এই জনসংখ্যার 64% তার বয়স হলো 35-এর নিচে, প্রায় 80 কোটি। এই দেশকে বলা হয় যৌবনের দেশ। যৌবন মানে শক্তি, যৌবন মানে সম্পদ, যৌবন মানে স্বপ্ন, যৌবন মানে আকাঙ্ক্ষা। কিন্তু এই যৌবনকে ব্যবহার করার জন্য আমার দেশের সরকারের সেরকম কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা শুধু মাথার মধ্যে ঢুকিয়ে দাও হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, উচ্চবর্ণ নিম্নবর্ণ, দলিত ব্রাহ্মণ, বিহারি বাঙালি, আসামি বাঙালি, ট্রাইবেল নন ট্রাইবেল, এদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও। এই ত্রিপুরাজ্যের মধ্যেও এই মাত্র গত 2-3 মাসে আমরা এখন দেখেছি গন্ডা তুইসা মানে গন্ডা ছড়াতে গত জুলাই মাসের 12 তারিখ ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিবাদ লাগিয়ে দিল। গন্ডা তুইসার আগুন নিপতে না নিপতেই অগাস্ট মাসের 25 তারিখ পশ্চিম ত্রিপুরার জিরানীয় মহকুমার কৈত্রাবাড়িতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দিল। সে আগুন না নিপতেই গত 6-7 অক্টোবর উত্তর ত্রিপুরা কদমতলাতে আগুন জ্বালিয়ে দিল হিন্দু মুসলমান। সে আগুন না নিপতে নিপতেই 10 দিনের মাথায় আবার পানি সাগরের কেকু ছড়াতে লাগিয়ে দিল। ত্রিপুরাজ্যে কখন কোন দিকে কিভাবে আগুন ছড়ায়, কিভাবে দিন রাত এক করে যে হিন্দু মুসলমান ট্রাইবেল নন ট্রাইবেল মাথার গাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে তার সংসারের খানিক টানতে গিয়ে হিমশিম খাচ্ছে, আর তাদের মগজে ঢুকিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান, ট্রাইবেল নন ট্রাইবেল, চাকমা রিয়াং। ভারতবর্ষের সরকার আজকে তার কাছে এগুলো সমস্যা না, ত্রিপুরা সরকারের কাছে এগুলো সমস্যা না। তারা সমস্ত ভুল এদের তৈরি করা, ঘরে বসে তৈরি করা সমস্ত তথ্য বড় বড় জনগণের পয়সায় পোস্টার লাগিয়ে, বড় বড় টিভি টাঙিয়ে, এই আপনাদের কুমারঘাট শহরেও আছে, প্রচার করছে প্রতিদিন 24 ঘন্টা নরেন্দ্র মোদীর ছবি, অমিত শাহর ছবি, নির্মলা সীতারামনের ছবি, মানিক সাহার ছবি, রতনলাল নাথের ছবি। বিকাশ, শুধু বিকাশ, শুধু বিকাশ। বিকাশের ঠেলায় আমাদের ভাত খাওয়ার সময় নেই, ঘুমানোর সময় নেই। কিসের বিকাশ? যদি সত্যি সত্যি দেশের মানুষের কাছে এই দেশের উন্নয়নের প্রগতির বাস্তব চিত্র তোমাকে উপস্থিত করতে হয়, 10 বছর অন্তর অন্তর তুমি সেন্সাস করো। সেন্সাস মানে আদমশুমারি, জনগণনা। সেই 1901 সাল থেকে 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়, জনগণনা হয়।
ব্রিটিশ আমল পার হয়ে গেছে, ত্রিপুরার যে রাজার আমল ছিল তখনও হতো। 1947-এ ভারত স্বাধীন হওয়ার পর 51 ইংরাজি স্বাধীন ভারত, সেই ধারা অনুসরণ করে সেন্সাস করেছে। 51 পর 61, 71, 81, 91, 2001, 2011 থেমে গেছে সেন্সাস। 2021-এ এসে 21-এ সেন্সাস হয়নি। অজুহাত কোভিডের জন্য সেন্সাস করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, 2020 ইংরাজিতে, 19-এর শেষে 20 ইংরাজিতে সারা পৃথিবীতে কোভিড হয়েছে, করোনা হয়েছে। শুধু সেন্সাস না, স্কুল, কলেজ, হাসপাতাল বন্ধ ছিল না। স্কুল, কলেজ, রেল গাড়ি, অফিস কাছারি সব বন্ধ ছিল। কিন্তু সেই কোভিড মোকাবেলা করে, করোনা থামিয়ে পৃথিবী আবার চলা শুরু করেছে। চীন দেশ, যে দেশের ওয়াহান শহরে এই কোভিডের যে জার্ম প্রথম পাওয়া গেছিল, সেই চীন তাদের দেশে এই কোভিডকে নির্মূল করে শুধু নিজের দেশকে করোনায় বাঁচিয়ে না, সারা পৃথিবীতে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়ে, ওষুধ দিয়ে, পথ্য দিয়ে সারা দেশকে সুস্থ করার জন্য দায়িত্ব নিয়েছে। ভারত কিছু করেনি কথা বলছি না, তারা সেন্সাস করেছে, আমেরিকা সেন্সাস করেছে, ইউরোপ সেন্সাস করেছে, আফ্রিকা সেন্সাস করেছে, জাপান সেন্সাস করেছে। কেন ভারত করে না? নরেন্দ্র মোদী, অন্য কেউ বলে না, নিজেই আর ভারতীয় জনতা পার্টির আইটি সেল নিজেরাই বলে নরেন্দ্র মোদী নাকি বিশ্বগুরু। এখন তিনি শুধু ভারতের প্রধানমন্ত্রী না, তিনি ভারতের নেতা না, তিনি বিশ্ব নেতা, তিনি বিশ্বগুরু। ভালো কথা, ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী যদি বিশ্বগুরু হয়, আমাদের প্রধানমন্ত্রী, আমরাও গর্বিত হব। তিনি মাঝে মধ্যে দেখান ওই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্য তিনি মস্কো যান, তিনি কিয়েভ যান, ওই গাজার উপরে, প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের আক্রমণ থামানোর জন্য তিনি আরবে যান, খুব ভালো কথা। কিন্তু এই বিশ্বগুরু 56 ইঞ্চি বুকের পাটাওয়ালা মণিপুর যেতে ভয় পায়। এই মণিপুর জ্বলছে। গতকাল মণিপুরের মুখ্যমন্ত্রী বাড়ির উপরে সেখানকার ক্ষুব্ধ জনরা আক্রমণ করেছে। মুখ্যমন্ত্রী কোথায় পালিয়ে গেছেন পুলিশও জানে না। তিনি যদি বিশ্বগুরু হন, এত বড় বীর পুরুষ হন, আপনার নিজের দেশ, এই দেশের একটা রাজ্য, আমাদের 7 বোনের 1 বোন আজকে প্রায় 1.5 বছর ধরে চলছে, সেখানে যাওয়ার হিম্মত দেখান। সেখানকার মানুষকে বলুন আমি আছি, তোমরা শান্তি ফেরাও। তিনি সেন্সাস করান না এই কারণেই, কারণ সেন্সাস করলে পরে ভারতবর্ষের বেআব্র চেহারা বের হবে। নরেন্দ্র মোদী সরকার তিনি নীতি আয়োগ নামে একটা সংস্থা করেছেন, প্ল্যানিং কমিশন ইত্যাদি ভেঙে নীতি আয়োগ। সে নীতি আয়োগে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। ভারতবর্ষের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীদের কথা বলার জায়গা আছে, কারো কথা বলার জায়গা নেই। সেখান থেকেই তিনি তথ্য দেন। এই তথ্য পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না। এই তথ্য ভারতবর্ষের কোনো শিক্ষিত মানুষ বিশ্বাস করে না।
কাজেই আজকে সেন্সাস হয় না। কবে সেন্সাস হবে? 21 ইংরেজিতে হওয়ার কথা ছিল, 24 পার হচ্ছে, আগামী বছরও হবে কিনা আমাদের সন্দেহ। এই কারণে এক দেশ এক নির্বাচন ইত্যাদি একটা বিভ্রান্তি ছড়িয়ে তার অপদার্থতা এবং কর্পোরেটদের হয়ে লুটের রাস্তা সুগম করার জন্য আজকে পদ্ধতি চলছে। সেই জায়গায় আমরা বলছি আজকে কর্মসংস্থান। আমার আগের বক্তারা বলেছেন ভারতবর্ষের লোক সংখ্যা বাড়ছে না কমছে? হ্যাঁ, কোনো কোনো দেশের হয়তো একটু কমতে পারে, যেখানে এই পরিবার কল্যাণ ইত্যাদির উদ্যোগ নেওয়া হয়েছে, শিক্ষা দীক্ষা উন্নত হয়েছে, কিন্তু ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে তো। আর অর্থনীতির চেহারা যে একটা বেহাল হচ্ছে আমরা চোখের সামনে তো দেখছি, কিভাবে চালের দাম, তেলের দাম, সবকিছুর দাম আজকে আগুনে পরিণত হচ্ছে। মানুষ কি কিনতে পারছেন? মানুষ কি স্বচ্ছন্দে তার পরিবার চালাতে পারছেন? পারছেন না তো। তাহলে সেই জায়গায় কর্মসংস্থানে কি স্থায়ী সরকারি হোক বা বেসরকারি কর্মসংস্থান, আমরা বলি না সব চাকরি সব যুবকদেরকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার চাকরি দিতে হবে। আমরা বামফ্রন্ট সরকার চালিয়ে এসেছি, আমরা পারিনি, এই ব্যবস্থায় হয় না সমাজতান্ত্রিক ব্যবস্থা ছাড়া। কিন্তু সরকার যদি জনকল্যাণে ব্রতী হয়, জনগণের প্রতি দায়বদ্ধ হয়, রাষ্ট্রীয় ক্ষেত্রে অর্থাৎ সরকারিভাবেও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। বেসরকারিভাবেও যদি পরিকাঠামোর উন্নয়ন হয়, বিনিয়োগ আসবে, ছোট বড় শিল্প না, ছোট মাঝারি শিল্প আসবে, তার হাত ধরে গ্রাম শহরে শিক্ষিত, অর্ধশিক্ষিত, স্কিল, আনস্কিল তারা চাকরি পাবে। আজকে দেশের চেহারা কি? কদিন আগে একটা তথ্য বেরিয়েছে ভারতবর্ষের বিখ্যাত ইংরেজি পত্রিকা দ্য হিন্দুতে। এ যাবৎ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, তারা কেন্দ্রীয় মন্ত্রকগুলোতে যার অধীনে সিআরপিএফ বা বিএসএফ, রেল, বিমান, ডাক্তার বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আরো দপ্তর, এগুলো অন্তর্ভুক্ত, মোট 44 লক্ষ পদ সৃষ্টি করেছে এখন অব্দি অ্যাভেলেবেল স্যাংশন পোস্ট। কিন্তু মেন ইন পজিশন এই 44 লক্ষ মঞ্জুরিকৃত এই পদগুলোতে একেবারে নিচু তলার চাপরাশি বা পিয়ন থেকে শুরু করে উপরতলার গ্রুপ এ ক্লাস 1 গেজেট অব্দি কতজন লোক আছেন? বলছে 30 লক্ষের কম, অর্থাৎ 14 লক্ষ পোস্ট খালি। মোদী সরকারের গত 11 বছরে এই পদগুলো পূরণ করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হয়তো ছিটেফোঁটা নিয়েছে, কিন্তু একই সময়েতে যতজন অবসরে চলে যাচ্ছেন সেই গ্যাপ, এই ব্যবধান পূর্ণ হচ্ছে না। একই চিত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমাদের পার্টির মুখপত্র ডেইলি দেশের কথা পত্রিকা, যে পত্রিকা সমস্ত কিছু তথ্য নিয়ে প্রকাশ করে, ত্রিপুরা রাজ্যের এই ডাক্তার মানিক শাহ সরকারের মন্ত্রীরা কোথায় কোথায় নানা রকম কথা বলে বেড়ান। এত চাকরি হবে, এতগুলি পোস্ট সৃষ্টি করা হয়েছে, গত 6 বছরে হাজার হাজার চাকরি দিয়েছে। আমি বিধানসভা নির্বাচনের প্রাককালে তাদের দেহ প্রতিশ্রুতির কথা বললাম না, দেশের কথা পত্রিকা চ্যালেঞ্জ করে বলেছে 2018 ইংরাজির 2রা মার্চ যে তারিখে
বামফ্রন্ট সরকারের পতন হয়েছে ৩রা মার্চ ভোট গণনার মধ্য দিয়ে। অর্থাৎ মার্চ মাসের ১ তারিখ অবধি ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর থেকে যারা বেতন নিতেন, রেগুলার, কন্টিনজেন্সি, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, সব মিলিয়ে এই সংখ্যা প্রায় ১,৬০,০০০। ১,৬০,০০০। আর এই মুহূর্তে সেই সংখ্যা কত? সেই সংখ্যা ১,০০,০০০ কি ৩,০০০, অর্থাৎ ৫৬,০০০ কর্মচারীর সংখ্যা কমেছে। সে ৫৬,০০০ কারা? আপনার আমার ছেলে মেয়ে নাতি নাতনিরা যে স্কুলে লেখাপড়া করে সেই স্কুলের শিক্ষক নেই। আমরা অসুস্থ হলে পরে যে হাসপাতালে গিয়ে চিকিৎসিত হই সে হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই। আইন শৃঙ্খলার প্রশ্ন হলে পরে যে আরক্ষা দপ্তরের বন্ধুরা আইন শৃঙ্খলা রক্ষা করবেন সেই সংখ্যা ওই পুলিশে নেই, টিএসআরে নেই। আমাদের রাজ্যে অর্থনৈতিক বিকাশে যে দপ্তরগুলো ভূমিকা নেবে, কৃষি দপ্তর, বিদ্যুৎ দপ্তর, সব জায়গায় ফাঁকা। ৫৬,০০০ পদ বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে দিয়ে গেছিল শেষ, তার থেকে আজকে কম। কেন নিয়োগ হয় না? অথচ নির্বাচনে এসে বলছে প্রথম বছরে ৫০,০০০ চাকরি দেব, পরবর্তী ৪ বছরে আরো ৬ লাখ চাকরি দেব, মিস কলে চাকরি হবে, টাকার অভাব হবে না। কিন্তু আমরা দেখলাম এই গত কদিন আগে ২০০ না ২৫০ জনের বা একটু বেশি ওই জেআরবিটিতে চাকরি ছেড়েছে। জেআরবিটির চাকরি মানে কি চাকরি? গ্রুপ ডি, পিয়ন। এই পিয়নের চাকরি কে পেয়েছে? এমএসসি, এমকম, ইঞ্জিনিয়ার, এলএলবি। কেন একজন এমকম ছেলে, এমএ পাস ছেলে, এমএসসি পাস ছেলে, এগ্রি বিএসসি পাস ছেলে একটা পিয়নের চাকরির জন্য দরখাস্ত করতে বাধ্য হয়? হ্যাঁ, আইনগতভাবে এমকম, ডাবল এমএ পিয়নের চাকরির দরখাস্ত করতে কোনো বাধা নেই। কিন্তু কেন, কোন পরিস্থিতি তৈরি হলে পরে তারা গিয়ে পিয়নের চাকরির দরখাস্ত করে? কারণ চাকরি নেই, চাকরি বাজার শূন্য। আমাদের রাজ্যের সরকার উদাসীন। এরা শুধু এদের কর্মসূচি একটাই, ফ্ল্যাক্স ছাপাও, বড় বড় এলসিডিতে ছবি ছাপাও। এই যে গত কদিন আগে দুর্গাপূজা গেল, দুর্গাপূজার আগে যতদিন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল শুধু রেগাতে কাজ হয় না, এগ্রিকালচার, হর্টিকালচার, এডিসি, ফরেস্ট, অসংখ্য দপ্তরে কাজ হয়। গ্রামের মানুষ এই রেগা কাজ করার পরে বড় বড় নোট নিয়ে বাজারে আসে, দোকানে আসে, কাপড়ের দোকানে, জুতার দোকানে, আরো জায়গাতে ভিড় করে। এবার দেখেছেন এই যে পূজা গেল, হ্যাঁ বন্যাতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু এই জন্য একটু মন্দা, কিন্তু তারপরও তো কিছু হতো, হয়েছে? হয়নি। কেন হয়নি? আজকে রেগা ১০০ দিনের কাজ দেওয়া, এটা গ্যারান্টি। এটা নরেন্দ্র মোদীর অনুকম্পা না, মানিক সাহার দীক্ষা না, নামই হলো রেগা, এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটা স্কিম না, অ্যাক্ট, আইন। যে কাজ চাইবে তাকে ১০০ দিন কাজ দিতে বাধ্য সরকার।
কিন্তু আমাদের রাজ্যের সরকার তো এরা তো আইনের কাছে বাধ্য না, এরা তো সংবিধানের কাছে বাধ্য না, এরা তো রাজা, সবাই রাজা, কেউ প্রজা নেই। কাজে সব মিলিয়ে বছরে এখন 40-42 দিন বেশি কাজ হয় না। আর সেই 40-42 দিন কাজ কারা পায়? যারা কোনোদিন রেগার যেখানে কাজ হয় সেই রেগার কাজের জায়গায় যায় না, তাদের নামে 70, 80, 90, 100। তাদের পরিচয় কি? তারা মণ্ডলের নেতা, তারা পৃষ্ঠা প্রমুখ, তারা ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা, দেবতুল্য। কাজে দেবতারা কাজের গোড়ায় যায় না। রেগার সমস্ত এদের পেটে ঢুকে যায়, তো কোত্থেকে যাবে গ্রামে? যার ফলশ্রুতি সন্তান বিক্রি, যার ফলশ্রুতি এক এক গ্রাম থেকে, আমি আপনাদেরকে বলছি, আপনাদের গ্রামে একটা খোঁজ নিন। আমি কদিন আগে আমাদের একটা সম্মেলন ছিল, ওই গোমতী জেলার একটা ছোট্ট মহকুমা করব, আমাদের রাজ্যের সবচেয়ে ছোট মহকুমা। সেখানে তারা একটা রিপোর্ট দিয়েছে, তাদের মহকুমা থেকে তাদের জানা মতো 587 জন যুবক যুবতী ওরা বেঙ্গালুরে, হায়দ্রাবাদে, চেন্নাইয়ে গেছে। কি কাজ করে? দারোয়ান, দোকানের বাসন কোসন মাজা, সুইপার। এদের মধ্যে বিএ পাস ছেলে আছে, ম্যাট্রিক পাস ছেলে আছে। ত্রিপুরার যে কখনো এই দশা হয়নি। আপনাদের কুমারঘাটেও খোঁজ করুন। কেন? কারণ এই সরকার শূন্য পদ পূরণে উদাসীন। আর সেই পদ পূরণ করা হলেও যে কোনো রাজ্যের, এটা জম্মু কাশ্মীরে হোক বা দিল্লি, উত্তরপ্রদেশ হোক বা আসাম বা বিহার, রাজ্য সরকারের গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড, যেখানে রাজ্য থেকে সেরকম লোক পাওয়া যায় না, মনে করেন প্রফেসর, ডাক্তার, এসব ক্ষেত্রে সর্বভারতীয় এন্ট্রান্স হয়। কিন্তু পিয়ন, কেরানি আমাদের রাজ্যে শুধু টিএসআর এর বেলায়, এটা প্যারামিলিটারি ফোর্স বলে, একটা সময়তে 25% অন্য রাজ্য থেকে আসতো, এটা এখন কমিয়ে 15% করা হয়েছে। না হলে পুলিশে অন্য রাজ্য থেকে এসে পুলিশ ঢুকতে পারে না। টিএসআর যেটা হয়, কেরানিতে হয় না, মাস্টারিতে হয় না, পিয়নে হয় না। এটা এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? এই জেআরবিটি চাকরিতেও একটা দপ্তরে, আমি আগে যে দপ্তরে মন্ত্রী ছিলাম, কদিন আগে একজন কর্মচারী রিটায়ারমেন্টে যাবে, আমার সাথে সৌজন্যমূলক সাক্ষাতে এসেছিলেন। আমাকে বলছেন, স্যার আমাদের দপ্তরে 12 জন যুবক জয়েন করতে এসছে, তারা জেআরবিটির চাকরি পেয়েছে। আর 12 জন যুবকই হলো পশ্চিম বাংলার কোনো একটা জেলা থেকে, সারা পশ্চিম বাংলার না, কোনো একটা জেলা থেকে। কিভাবে চাকরি হয়, কিভাবে পিআরটিসি পায়, কিভাবে ইন্টারভিউ দিল? তো একদিক থেকে শূন্য পদ পূরণ হয় না, আর আরেক দিক থেকে উপরতলার সাথে যোগ সাজস করে সমস্ত ধরনের দুর্নীতি করে ত্রিপুরাজ্যের বেকার যুবক। এই বেকার যুবক আমি শুধু সিপিএম সমর্থক, বিরোধী সমর্থক বলছি না, সবচেয়ে বেশি যারা আজকে ঠকেছে, ঠকানো হয়েছে, ও যাদেরকে বাইক বাহিনী বানিয়ে, দেবতুল্য কার্যকর্তার তকমা লাগিয়ে বন্ধুর বাড়িতে, আত্মীয়ের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগাতে পরিচিত করেছে, আজকে তারাই আজকে সবচেয়ে বেশি ঠকেছে। আর এই ঘটনা স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে সর্বত্র
ক্ষোভ যা বিরাজ করছে। আপনি পত্রিকা পড়ুন, যে কোনো পত্রিকা, 365 দিনের মধ্যে এমন একটা দিন যাবে না ত্রিপুরাজ্যের কোথাও না কোথাও রাস্তা রোকো হচ্ছে না। কিসের জন্য রাস্তা রোকো হচ্ছে? মহিলারা নামছে পানীয় জলের জন্য, বৃদ্ধ বৃদ্ধারা ঠিক মতো পেনশনের টাকা পায় না, বেকার যুবকরা ইন্টারভিউ দিতে 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 1 বছর 2 বছর 3 বছর অপেক্ষা করেও ইন্টারভিউর ফল বের হয় না। হসপিটালে কোথাও নার্স নেই, ডাক্তার নেই, পথ্য নেই, রাস্তা খারাপ হয়ে গেছে, সে রাস্তা মেরামত হয় না। বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে গেছে, এটা মেরামত হয় না। হ্যাঁ, রাস্তা তো খারাপ হবেই। বিদ্যুৎ যতই আপনি হলো তার লাগান, একদিন ছিঁড়ে পড়বে। নিয়মিত এগুলো মেরামত করতে হয়। আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য আমাদের নিয়মিত খেতে হয়, ব্যায়াম করতে হয়, নিয়ম মতো সবকিছু পালন করতে হয়। এরপরও শরীর খারাপ হয়, তো রাস্তা তো খারাপ হবেই। কিন্তু সেই রাস্তা ঠিক করার জন্য সরকার তো উদ্যোগ থাকতে হবে, বিদ্যুৎ লাইন ঠিক করার জন্য উদ্যোগ থাকতে হবে। আজকে এগুলো অচল, শুধু একটাই ফ্ল্যাক্স, সেখানে শুধু মুখ্যমন্ত্রীর ছবি, মন্ত্রীদের ছবি দেখে আপনি রাত্রিবেলা জল খেয়ে খালি পেটে ঘুমোতে হবে। আপনি বেকার যুবক, মুখ্যমন্ত্রীর ছবি দেখে কেনা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আছে, তিনি সুশাসন আনবেন, এই আশায় আশায় আপনাকে থাকতে হবে। এটা চলতে পারে? চলতে পারে না। মানুষ আজকে ঘর থেকে বেরোচ্ছে, অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষ, বেকার যুবক, যে পাহাড়ের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, সরাসরি ভাবে বিজেপি না হলেও এই বিজেপি টিপ্রা মথাকে বকলমে সৃষ্টি করেছে। এটা আজকে ঘটনাচক্রে এই কথাটাই আজকে বলা যায়। কেননা এই যে ত্রিপুরা মথা তৈরি হলো পাহাড়ে, একটা সময়েতে এনএলএফটি টাইগার ফোর্স করে গোটা পাহাড়ের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য, এরপরও বামফ্রন্টকে রুখতে পারে না। তখন স্লোগানে আমদানি করা হয়েছিল ত্রিপুরাল্যান্ড, এনসি দেববর্মাকে দিয়ে। তিনি প্রয়াত হয়ে গেছেন। আইপিএফটি দল করলেন, বিজেপির সাথে জোট করে সরকারে গেল। তিনি প্রায় 5 বছর মন্ত্রিত্ব থাকাকালীনই তিনি মারা গেছেন। 5টা বছর ভোগ করে দিতে পারেননি। আপনারা বলুন, এনসি দেববর্মা বা তার দল একটা বারের জন্য মন্ত্রিসভাতে গিয়ে, কি মন্ত্রিসভাতে, কি বিধানসভাতে ত্রিপুরাল্যান্ডটা হোক বা না হোক এই দাবি তুলেছে? তুলেনি। ত্রিপুরাল্যান্ড দাবি তোলার প্রয়োজন ছিল গণমুক্তি পরিষদ সিপিএমকে পাহাড়ে ঠেকাতে এবং বিজেপিকে আনার জন্য। সে কাজ হাসিল। সে 5 বছরে আইপিএফটির মুখোশ খুলে গেছে। তাকে আর মানুষ বলায় না। নতুন জামাইয়ের আমদানি হলো, প্রদ্যোৎ মাণিক্য কিশোর। কমরেড কাজেন্দ্র রিয়াং বলেছে তখন, যারা ককবরক ভাষী না তারাও ককবরক শব্দ কিছু কিছু বুঝেন। প্রদ্যোৎ মাণিক্য কিশোর কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা স্লোগান তুললেন। কি স্লোগান? পইলা জাতি উলব জাতি, অর্থাৎ একমাত্র জাতি বাঁচাতে পারে জাতিকে, পার্টি না, কোন পলিটিক্যাল পার্টি না। আমি তো কংগ্রেস দলে ছিলাম, কংগ্রেস দল বহু বছর সরকারে ছিল,
আমার বাবা কংগ্রেসের এমপি, মা কংগ্রেসের এমপি, আমিও কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, রাজ্যের সভাপতি। না, আমি দেখেছি কোন রাজনৈতিক দল ত্রিপুরা যে ট্রাইবেলদের, পাহাড়িদের, ত্রিপুরা সাথে কল্যাণ করতে পারে না। কাজে একমাত্র জাতি, দুদিন না যেতেই কইল্লা জাতি, উলবা জাতি হয়ে গেল ত্রিপুরা মথা পার্টি। কি বলা হলো? হয়তো আপনাদের এখানেও কোনো এডিসি এলাকাতে বক্তৃতা করেছেন। কি বক্তৃতা করেছেন? 2021 ইংরাজির এপ্রিল মাসে এডিসির ভোট হয়েছিল। 6 তারিখ ভোট, 10 তারিখ গণনা। কি বক্তৃতা করেছেন? ত্রিপুরা মথার ছেলেরাই এখন এই ভিডিওগুলো আপলোড করে সোশ্যাল मीडियाতে। কি বলেছে? 6 तारीख एडीसी का वोट होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाएंगे, ग्रेटर त्रिपुरा ले लाएंगे। 6 तारीख ভোট হবে, 10 তারিখ ভোট গণনা হবে, 11 তারিখ নাকি দিল্লি গিয়ে গ্রেটার ত্রিপুরা লেন নিয়ে পরের ফ্লাইটে তিনি ত্রিপুরা এসে নামবেন। কবে বলেছে? 2021 ইংরাজির এপ্রিল মাসে। আজকে 22, 23, 24 নভেম্বর, আর একটা এপ্রিল আসছে। কোথায় সে গ্রেটার ত্রিপুরা স্লোগান? এই স্লোগান দিয়ে এডিসি দখল করলো আজকে প্রায় 3-3.5 বছর। এডিসির কোন ভূমিকা আছে? গতকালই আমি এডিসির কর্মচারীদের একটা মিটিং করছিলাম। তারা বলছেন, স্যার এডিসির ডেভেলপমেন্ট নাকি অনেকগুলো তারা সাব জোনাল বাড়িয়েছে। আমাদের সময়েতে 8টা জেলা হলেও 8টা জেলাতে জোনাল অফিস ছিল না। এরা সব জেলাতে জোনাল অফিস করেছে। ঠিক আছে, ভালো হয়েছে। এরপরে সাব জোনাল মানে ব্লকের মতো। ভোট তো হয় না ভিলেজ কমিটি, এটা নিয়ে একদিন তাদের কোনো মাথা ব্যথা ছিল না। সেই সাব জোনাল কমিটি এবং জোনাল কমিটিতে এখন বলছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, জয়েন্ট চেয়ারম্যান, অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান, একজনের বেতন 10,000, 12,000 টাকা। সাব জোনালে কি কাজ? এক সাব জোনাল, এখানে 5 জন চেয়ারম্যান, কাজ কিছু নাই। জোনালেও তাই। এডিসিতে ট্যুরিজম আছে, অর্থাৎ পর্যটন বিভাগ, রাজ্যে না হতেও আছে। এডিসিতে কি খেলাধুলা হয়? সেখানে এডিসিতে ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড, এডিসিতে স্পোর্টস কাউন্সিল, এডিসিতে আরো এরকম কিছু বোর্ড বানিয়ে একজন চেয়ারম্যান, একটা গাড়ি, 50,000 টাকা বেতন। তো এডিসিতে যে যত সামান্য টাকা যায়, সে টাকা কোথেকে পাবে গ্রামের মানুষ? সেই কারণেই আজকে এডিসিতে মৃত্যুর মিছিল, সন্তান বিক্রি, মুখোশ খুলে যাচ্ছে, ধরা পড়ছে। কাজে এখন আগে আড়ালে গোপন প্রেম, অপ্রকাশ্য প্রেম, এখন সে প্রেম প্রকাশ্যে। গত মার্চ 2 তারিখে দিল্লিতে একটা চুক্তি হলো, তার আগে একটা নাটক হলো। গ্রেটার ত্রিপুরা না হলে পরে আমরণ অনশন, ওই বড়মুরাতে জিরানিয়া যেখানে চপ্পকনগর যেখানে লেগেছে ব্রিজের আগে, এখানে আমরণ অনশন। এই জঙ্গলের মধ্যেই একেবারে সোফা টোফা লাগিয়ে, কারেন্ট লাইট ফ্যান লাগিয়ে এলাহি কারবার। প্রদ্যুৎ মানিক্য কিশোর
গ্রেটার ত্রিপুরা ল্যান্ড না হলে পরে তিনি আর খাবেন না, তিনি এটা নিয়েই তার জীবন আত্মাহুতি দিবেন। বক্তৃতা দিতে উঠলেন, 16 মিনিট বক্তৃতা হলো না। এই ভিড়ের মধ্যে কার পকেটে জানি একটা মোবাইল ফোনের রিং আসলো, তার কানে চলে আসলো, ফোন আইয়া দিল্লি সে, দিল্লি জানা হোগা। কোন আলোচনা নেই। দিল্লি গেলেন, গত মার্চ মাসের 2 তারিখে চুক্তি করলেন। চুক্তি কি? ঐতিহাসিক চুক্তি। এরা বলে ত্রিপ্রাসা অ্যাকর্ড, ত্রিপ্রাসা চুক্তি। যদিও গ্রেটার ত্রিপুরা ল্যান্ড লেখাতে পারেনি, কিন্তু কি লিখিয়েছে? ত্রিপ্রাসাদের কালচারাল, সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড, হিস্ট্রি, এসবের উপরে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের আদলে কনস্টিটিউশনাল সলিউশন আসবে এবং টাইম বাউন্ড 6 মাসের মধ্যে কার্যকরী হবে। মার্চের 2 তারিখ বন্ধুরা, মার্চের 2 তারিখ যদি সই হয়, 6 তারিখ 6 মাস যদি হয়, তাহলে মার্চের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের 2 তারিখে 6 মাস শেষ, 6 মাস খতম হয়েছে। কোথাও একটা মিটিং হয়নি। সেপ্টেম্বরের 21 তারিখে অমিত শাহ একটা মিটিং ডেকেছে। সেই মিটিং এ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা তারা যে সমস্ত কথা বলে এগুলি কিচ্ছু আলোচনা হয়নি। কয়েকজন অফিসারকে দিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। কিন্তু মাঝখানে কি হয়েছে? বছরে কি হলো? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলো না, কনস্টিটিউশন সলিউশন হলো না, কিচ্ছু হলো না। গত লোকসভা নির্বাচনে তার দিদিকে বলছে মেরা দিদি, মেরা ঘর কা আদমি, মেরা পরিবার, ত্রিপুরা মথার পরিবার। কিন্তু বিজেপির টিকিটে, বিজেপির চিহ্নে এমপি হয়ে গেলেন। শুনেছেন একটা কথা? এই গত জুলাই আগস্টে এত বড় বন্যা হয়ে গেল, সেই এমপি সাহেবকে দেখেছেন একদিনের জন্য? দেখেননি। ধরা পড়ছে, মুখোশ খুলছে। ত্রিপুরাজ্যের সরল সিধা রাজ পরিবারকে সম্মান করা, রাজ পরিবারকে ভক্তি দেখানো অন্যায় কিছু না। রাজ পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমাদের কোনো শত্রুতা নেই। রাজ পরিবারের প্রতি আমাদের সে ভক্তি শ্রদ্ধা অটুট থাকুক, এতে আমাদের কোনো ধরনের ইয়ে নেই। কিন্তু সেই রাজ পরিবারের সদস্য এই ভক্তি, সে আবেগকে ব্যবহার করে ত্রিপুরার যে ট্রাইবেলদেরকে, আমি একটা জায়গায় বলেছিলাম যে প্রদ্যুৎ মানিক্য কিশোর ত্রিপুরার যে ট্রাইবেলদেরকে ওই এটিএম থেকে যেরকম আমরা টাকা তুলি, এই এটিএম এর মতো টাকা তুলে তুলে খাচ্ছে। কিরকম? কোথায় কোথায় বলে আমি ত্রিপুরাসা, ত্রিপুরাসা। এই ত্রিপুরাসা হলো এটিএম আর থামসা হলো পাসওয়ার্ড। এটিএম থেকে টাকা তুলতে গেলে পাসওয়ার্ড লাগে। আজকে ত্রিপুরা মথা, ত্রিপুরাসা হলো তাদের এটিএম কার্ড আর থামসা হলো পাসওয়ার্ড। এইভাবেই ত্রিপুরার যে ট্রাইবেলদেরকে আরো বেশি নেংটি করে দিচ্ছে। এখন সর্বশেষ খেলা খেলছে কি? বুঝতে পারছে 6 মাস তো চলে গেল, এখন নভেম্বর, 8 মাস চলে গেল, হয়তো আরো কিছুদিন বুবাগরা বুবাগরা বলে মানুষ ভক্তি করবে, কিন্তু সেই বুবাগরা যারা হাত জোর করে বলে কোনদিন হাত উঠাবে, উনার বুঝে গেছেন। এখন কি বিডিওর কাছে গিয়ে ডেপুটেশন দিতে হবে। কুমারঘাটের বিডিও গ্রেটার ত্রিপুরা ল্যান্ড স্যাংশন করবে?
তীব্রমথার সমর্থকদের বলছে বিডিওদের কাছে গিয়ে ডেপুটেশন দাও। তুমি চুক্তি করলে ভারত সরকারের সাথে, অমিত শাহর সাথে, সে অমিত শাহ তোমার চুক্তি কার্যকরী করছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে বুড়া আঙ্গুল দেখাচ্ছে, কারণ তার তো বৈতরণী পার হওয়ার হয়ে গেছে। এখন এই সরল সিধা মানুষগুলাকে বলছে তোমরা বিডিওর কাছে গিয়ে ডেপুটেশন দাও। বন্ধুরা, এইভাবেই আজকে পাহাড় এবং সমতলে, পাহাড়ের এই সরল সিধা আমাদের ট্রাইবেল যুবক যুবতীরা, আর গ্রামাঞ্চলের সমতলের মধ্যে যাদেরকে দেবতুল্য দেবতুল্য বলে এমন মাথায় তুলে এখন আছাড় মারছে, এই দেবতুল্যর আজকে ক্ষুব্ধ। দেবতুল্যর আজকে হিসাব গণতে তারা শুরু করেছে। কিভাবে চলে না, এদেরকে পিঠ দেখাতে হবে। কাজী গভীর ষড়যন্ত্র আজকে ত্রিপুরাজ্যের মধ্যে, বিবেক লাগাও। এই যে গন্ডা তুইসা কৈত্রাবাড়ি, ওইখানে উদয়পুরে একটা জায়গাতে কদমতলা এবং পেকুছড়া, এগুলি এমনি এমনিতে হয়নি, এমনি এমনিতে হয়নি। এই ত্রিপুরাজ্যে দুর্গাপূজার চাঁদা নিয়ে এরকম দুই পক্ষের মধ্যে একটু মারামারি দরাদরি মন কষাকষি আগেও হতো। কোন একটা মেলাতে নিয়ে ট্রাইবেল নন ট্রাইবেলের ঝগড়াঝাটি আগেও হতো, নতুন না, আগামী দিনও হবে। কিন্তু এখন বড় ভয়ঙ্কর। কেন? ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষ আজকে ক্ষুব্ধ, দিশাহারা, হতাশাগ্রস্ত। আর সেখানে এই ভারতীয় জনতা পার্টির কিছু নেতা অনবরত সেখানে আগুন বিষ ডালছে। এই আপনার কুমারঘাটের মধ্যে দুজন লোক আছে, এর মধ্যে যাকে বলা হয় হেভিসুয়াল অফেন্ডার, স্বভাবজাত ক্রিমিনাল। এখান থেকে একজন মন্ত্রীও আছেন। কদিন বাদে এই কদিন আগেও একজন বহিরাজ্যের ভারতীয় নাগরিক, একজন এই কি বলে ওই বাড়ি বাড়ি বিক্রি করে, তাকে নৃশংসভাবে পিটিয়েছে। কদিন বাদে সোশ্যাল মিডিয়াতে আগুন ছড়ায়, বিদ্যুৎ ছড়ায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এইভাবে যদি ঝগড়া জাতি আগুন না লাগিয়ে রাখা যায়, তাহলে এদের রাজত্ব টিকিয়ে রাখা যাচ্ছে না। মানুষকে ভয় ভীতি সঞ্চার করে ঘরে ঢুকে রাখা যাচ্ছে না। একই আপনাদের এই কুমারঘাট বা পাবিয়াছড়ার যিনি বিধায়ক, নাম আবার ভগবান হরি বাবা, সমস্ত দোষে দোষী। এই যে নারী নির্যাতনের কথা বললাম, আমাদের ত্রিপুরাজ্য, আমরা যখন আইন শৃঙ্খলার কথা বলি, আমাদের আরক্ষা দপ্তরের বন্ধুরা মনে করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না। আরক্ষা দপ্তরের যারা কর্মী, এরা আমাদের ভাই, পরিবারের সদস্য, আমাদের ঘরের লোক। ব্যক্তিগতভাবে তাদের সাথে কোনো শত্রুতা নেই। এই আরক্ষা বাহিনী তো এনএলএফটি টাইগার ফোর্সের সাথে লড়াই করে আত্মবলিদান দিয়ে বহু পুলিশ টিএসআরের শহীদের বিনিময়ে এই রাজ্য উগ্রপন্থী দমন হয়েছে। ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্ট কালার্স সম্মান পেয়েছে, তারা আমাদের শত্রু না। কিন্তু আজকের শাসক দল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কায়েমি স্বার্থ বজায় রাখার জন্য আজকে এই পুলিশ বাহিনীকে ব্যবহার করছে, তাদের ইজ্জতকে মাটিতে লুণ্ঠিত করছে। আমি গত পরশুদিন আমি মানিক দে এবং আমাদের কদমতলার যিনি বিধায়ক জনাব ইসলামউদ্দিন সাহেব মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম কদমতলা পরিদর্শনের পর।
খুব ভালোভাবে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন, আচ্ছা জিতেন্দ্রবাবু বলুন দেখি এই ঘটনাটা কেন হলো। আমি বললাম, দেখুন আপনি কিন্তু মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনি বিজেপির নেতা না। আমি সেই হিসেবে আপনাকে বলছি, বর্ষাকালে যদি আপনি খড়ের গাদাতে পেট্রোল ঢেলে কেরোসিন ঢেলেও যদি আপনি দেশলাই কাঠি মারেন, চট করে আগুন জ্বলবে না। কারণ তখন জল না পড়লেও খড়ের গাদাগুলো জলীয় বাষ্পতে ভরা থাকে, আগুন চট করে নেবে না। কিন্তু শুখা মরশুমে যখন শুধু খড়ের গাদা না, কাঠ বাঁশ সবকিছু শুকিয়ে কাঠ হয়ে যায়, তখন দুইটা লোহার সংঘর্ষেও যদি একটা স্ফুলিঙ্গ বের হয়, ইলেকট্রিকের একটা স্পার্ক হয়, দাও দাও আগুন জ্বলবে। ত্রিপুরা তো আজকে সেরকম ভাবে আপনারা করে রেখেছেন। আপনার এক মন্ত্রী দুদিন বাদে বাদে শুধু এইভাবেই উস্কানি দেয়। আপনাদের যারা দেবতুল্য কার্যকর্তারা, আপনি পত্রিকা খুলুন, নারী নির্যাতনে কে ধরা পড়েছে? বিজেপির কোন নেতা। সীমান্তে ড্রাগ পাচারে গ্রেপ্তার হয়েছে কে? কোন দেবতুল্য কার্যকর্তা। কোথাও নারী ইজ্জত হরণ করেছে, কে ধরা পড়েছে? শাসক দলের ঘনিষ্ঠ কোন পৃষ্ঠা প্রমুখ, কোন বুথের প্রেসিডেন্ট, এরাই তো। আর এরা যখন যায়, পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এফআইআর তো নেওয়া যায় না, তখন আর ইনভেস্টিগেশন হয় না। সেই ইনভেস্টিগেশন হলে তো এখানে যে রথকাণ্ড হলো, 10 জন লোক মারা গেল, মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম বিধানসভাতে, এই রথকাণ্ডে ঠিক আছে তদন্ত কমিশন করেছেন আপনি, রিপোর্ট কোথায়? মুখ্যমন্ত্রী বলছে না, রিপোর্ট বের হবে। আজকেও রিপোর্ট বের করতে সাহস করে না, কারণ রিপোর্ট বের করলে ভগবান ধরা পড়বে না, ওই কোন রাক্ষস ধরা পড়বে, জানে না কেউ। তো এইরকমই নারী নির্যাতনে, পাচারে, ড্রাগ ব্যবহারে, সমস্ত অপকর্মে 10 জনের মধ্যে 9 জন হলো আজকে শাসক দলের আশীর্বাদ পুষ্ট লোকেরা। আর আরক্ষা দপ্তরের উঁচু তলাতে বসে আছে কিছু নপুংসক। এই নপুংসকদের কল্যাণে নিচু তলাতে আজকে সমস্ত তদন্তগুলো হাফিস হয়ে যাচ্ছে, অপরাধী ছুড়ে যাচ্ছে, ধরা পড়ছে না, শাস্তি হচ্ছে না। আমি খুব বিনয়ের সাথে করজোরে এটাও বলবো আরক্ষা দপ্তরের বন্ধুদের, তারাও কিন্তু এর একজন নাগরিক। কালকে যখন আপনি উর্দি খুলবেন, আপনিও পাবলিক, আপনার পরিবারের সদস্যরা তারাও পাবলিক। এই রাজ্যে গণতন্ত্র না থাকলে পরে আজকে যে দুর্দশা, সে দুর্দশার শিকার আপনার পরিবারের সদস্যরাও। হ্যাঁ, একটা সময় গেছে সেরকম ভাবে স্বাধীন চেতাভাবে কাজ করা যায়নি। কিন্তু আমি বলবো ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত ক্ষেত্রেতে সেই পরিবেশ তৈরি হয়েছে। আপনি অন্যায় কাজ করুন, কাউকে ফেভার করুন, আইনের ঊর্ধ্বে উঠে কাজ করুন না, এটা মোটেই বলছি না। আপনি আপনার সাংবিধানিক দায়িত্ব, আপনি ইউনিফর্মের লোকই হন বা আনইউনিফর্ম, আসুন এই ত্রিপুরা রাজ্যকে যে অরাজকতা আজকে চলছে, এই যে গত দুর্গাপূজা, সারা ত্রিপুরা রাজ্যের অভাব, আর এরা আগরতলাতে কার্নিভাল। কিসের কার্নিভাল? ত্রিপুরা রাজ্যে তো হলো আজকে ধর্ষণের কার্নিভাল, মৃত্যুর কার্নিভাল, বেকারত্বের কার্নিভাল, অরাজকতার কার্নিভাল। কাজে তার বিরুদ্ধে আমরা চাই সমাজের সমস্ত অংশের মানুষ ঘর থেকে বেরিয়ে আসুন, ঐক্যবদ্ধ হন, সোচ্চার হন। আমরা নিশ্চিত একটা সময় যারা মোহগ্রস্ত ছিল, বিজেপি সরকার এসে তারা কিছু করবে, ভীষণ ডকুমেন্ট কার্যকরী করে সবারই কিছু হিললে করবে, কিচ্ছু হিললে হবে না। আমি বলে যাচ্ছি এখানে দায়িত্ব নিয়ে,
এই ত্রিপুরাজ্যের মধ্যে আগামী 3.5 বছর এই সরকার থাকবে এবং আমরা চাই এই সরকারটিকে থাকুন 3.5 বছর। রাতারাতি ব্যাকডোরে আমরা সরকার আসুক অন্য কেউ চাই না। গত দুর্গাপূজার সময়তে দুর্গাপূজার প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে বলেন বিরোধীরা সরকার ভাঙতে চায়, সরকারকে পেছন থেকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই পরদিন বলেছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সিপিআইএম এর যেমন সম্পাদক প্রধান বিরোধী দল এবং বিরোধী দলের নেতা হিসেবে বলছি, ডক্টর মানিক সাহা আপনাকে এরকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনি 2028 ইংরাজি অব্দি মুখ্যমন্ত্রী থাকুন, আমরা চাই। আপনাদের বর্তমান বিজেপি মথা আইপিএফটি সরকার 28 অব্দি মানুষের যে ম্যান্ডেট হয়েছে থাকুন, আমরা এর আগে আপনাদেরকে টেনে নামাবো এই কথা আমরা বলবো না। তবে পরিস্থিতি কি করবে আগামী দিন জানি না, কিন্তু আপনার দলের ভেতরে লোক আছে আপনাকে পেছন থেকে টানতে চায়, আপনার চেয়ারের পায়া ভাঙতে চায়। আমরা না, আমরা কি চাই? সংবিধান অনুযায়ী নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ভোট পেয়েছেন, সেই প্রতিশ্রুতি যে দিয়েছেন ত্রিপুরা জনগণকে, সে অনুসারে কাজ করুন, অগণতান্ত্রিক ভাবে না, অসাংবিধানিক ভাবে না। আজ ত্রিপুরা জনগণকে আমরা বলতে চাই, কুমারঘাটের মানুষকে একটা পরিবর্তনের ঢেউ আসছে। সেই পরিবর্তন কি? আজকে গণতন্ত্রহীনতা, সংবিধানহীনতা, অন্যায়, অরাজকতার বিরুদ্ধে যারা মুখ খুলছিল না, মাথা নত করে বসেছিল, বেরিয়ে আসছে আরো আসুন না। কালকেই আমরা তাদের সরকার পরিবর্তন করে আমাদের সরকার বসাবো না, এ কথা বলছি না। আমরা চাই একটা সুস্থ বাতাবরণ, সুস্থ গণতান্ত্রিক বাতাবরণ। জনগণের অর্থ যে খাতে সেই খাতে খরচ হোক। যেভাবে লুটপাট করার মধ্য দিয়ে একটা সিন্ডিকেট সর্বত্র, পঞ্চায়েত থেকে মহাকারণ, ব্লক থেকে পিডব্লিউডি, এগ্রিকালচার, সর্বত্র সিন্ডিকেট, কয়েকজনের সিন্ডিকেট, তারাই সব টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। তার জন্য এই ত্রিপুরাজ্যের মানুষ সজাগ হন, সতর্ক হন। এই কথাগুলো বলার জন্য আজকে আমাদের আয়োজন। আমরা অত্যন্ত আনন্দিত, আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে বক্তব্য শুনেছেন। আগামী দিনেও আমাদের এই লড়াইকে আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সঙ্গ দেবেন, মদত দেবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।